একটু স্বাচ্ছন্দ্য চাই, আরো একটু সুস্থভাবে বাঁচতে চাই। তো এখন 5ই আগস্টের পট পরিবর্তনের পর বাংলাদেশের সমাজ, অর্থনীতি, রাজনীতি, এই যে 3টা বিষয়কে যদি আপনি একটু দেখেন, আসলে কি আমরা 5ই আগস্টের পরে এটাতে কোনো উন্নতি করেছি কিনা। যদি আপনি সমাজ দেখেন, সমাজে ভাঙন তৈরি হয়েছে, মানুষে মানুষে হানাহানি, মানুষে মানুষে হিংসা, মানুষের মধ্যে যে একটা ভ্রাতৃত্ব বোধ, সেটা কিন্তু এখন আর সমাজে সেইভাবে নেই। আওয়ামী লীগকে বিএনপি দেখতে পারে না, বিএনপিকে আওয়ামী লীগ দেখতে পারে না। আপনি যদি কোনো একটা পার্টিকুলার থানাকে হিসাব করেন, যেমন নাঙ্গলকোট থানা, আমি যেই থানার মানুষ, এইখানে বর্তমানে 36টি মামলা, মিথ্যা মামলা দেওয়া হয়েছে। তার মধ্যে শত শত মানুষ আসামি। যেই লোক গত 5-7 বছরে বাংলাদেশে আসেনি, সেই লোকটাও আসামি। এখন দেখেন, সমাজে আপনি বিদেশে থেকে বাংলাদেশে গিয়ে মামলা করছেন, অথবা বাংলাদেশে থেকে বিদেশের বিরুদ্ধে মামলা করছেন, অথবা দেশে থেকে দেশের মানুষের বিরুদ্ধে মামলা করছেন। এই যে মিথ্যা মামলা, যেমন নাঙ্গলকোটে একটা ঘটনা ঘটেছিল। ঘটনাটা কি? নাঙ্গলকোট থানায় বাড়ি কালু চেয়ারম্যান নামে একজন চেয়ারম্যান, শামসুদ্দিন কালু। এই শামসুদ্দিন কালু নাঙ্গলকোট থানার, নাঙ্গলকোট উপজেলা চেয়ারম্যান ছিলেন, আওয়ামী লীগের নেতা ছিলেন, একসময় পৌরসভার চেয়ারম্যান ছিলেন, এবং একসময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও তিনি ছিলেন। তো শেখ হাসিনা চলে যাওয়ার পর, পট পরিবর্তন হওয়ার পরে 5ই আগস্টে তার বাড়িটি আক্রমণ হয়। তার বাড়িটি যারা লুট করতে যায়, তাদের একজন, কালু পরিবারের কেউই কিন্তু ওই জায়গায় ছিল না, এবং থাকার কোনো অবস্থাও ছিল না। তারা যখন চুরি করতে যায়, হেমার পড়ে একজনের মাথা ফেটে যায়, পরবর্তীতে সে মারা যায়। পরবর্তীতে সে জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি পায়, এবং 300 জনকে অজ্ঞাত আসামি দিয়ে মামলা করে। এই মামলায় কদিন পরে পরে একজন মানুষকে ধরে তার কাছ থেকে বড় অঙ্কের টাকা আদায় করে। এই যে সামাজিক যে বৈকল্য, অর্থাৎ সমাজে মানুষে মানুষে যে একটা বন্ধন, সেই বন্ধনটা কিন্তু ছিঁড়ে গেছে। নাঙ্গলকোটে এই পর্যন্ত কয়েকশো মানুষ গ্রেপ্তার হয়েছে, কেউ কেউ জামিন পেয়েছে, কেউ কেউ এখনো অন্ধকার প্রকোষ্ঠে বন্দী অবস্থায় আছে। সামাজিক এই অবস্থার বাইরেও প্রতিনিয়ত আপনারা দেখছেন যে মব সন্ত্রাস, মানুষকে কবর থেকে তুলে জ্বালিয়ে ফেলা হচ্ছে। হিন্দু লোক, সে নাকি ধর্ম অবমাননা করছে, কোথায় অবমাননা করছে কেউ জানে না, তাকে হত্যা করতে হবে, অর্ধমৃত অবস্থায় তাকে পুড়িয়ে হত্যা করা হলো। এই যে অবস্থাগুলো দেখেন, এগুলো কিন্তু সামাজিক ফেনোমেনা। এই সমাজ কিন্তু ভেঙে পড়েছে। হিন্দু লোকের বাড়িতে আক্রমণ, বৌদ্ধ লোকের বাড়িতে আক্রমণ, খ্রিস্টান লোকের বাড়িতে আক্রমণ, ধর্মের ভিত্তিতে, ভিন্ন ধর্মের কারণে তার উপরে আক্রমণ। এই যে সামাজিক ভাঙন। তারপরে আসেন অর্থনীতি। অর্থনীতিতে আমাদের গত 10 বছর স্থিতি অবস্থা ছিল মিনিমাম 7, ম্যাক্সিমাম 7.5। আমরা 7 থেকে 7.5% আমাদের প্রতি বছর গড়ে প্রবৃদ্ধি অর্জিত হচ্ছিল। এই 7 থেকে 7.5 প্রবৃদ্ধি অর্জন করলে প্রতি বছর বাংলাদেশের অর্থনীতিতে যোগ হচ্ছিল 4 বিলিয়ন টাকা। এই 4 বিলিয়ন টাকার মধ্যে যখন ডক্টর ইউনূস সরকার এসে ক্ষমতা গ্রহণ করলো, তখন বাংলাদেশের অর্থনীতি নেমে গেল 3.32%, 3.5 ধরেন সর্বোচ্চ, তাহলে অর্ধেকের চেয়েও নিচে নেমে গেল। তার মানে আমাদের অর্থনীতিতে প্রতি বছর যে 400 বিলিয়ন টাকা যোগ হতো, সেটা এখন তার অর্ধেকের চেয়েও কম যোগ হয়। তার মানে এখন 200 বিলিয়ন যোগ হয়। তাহলে 400 থেকে 200 গেলে বছরে 200 বিলিয়ন আপনার নাই হয়ে গেল, আর 1.5 বছরে 300 বিলিয়ন নাই হয়ে গেল। চুরির কথা বলছেন, দুর্নীতির কথা বলছেন, 1 বছরে গড়ে 5 থেকে 7 বিলিয়নের উপরে চুরি হয় নাই কখনো। তারা বলছে 25 থেকে 30 বিলিয়ন গত 15 বছরে চুরি হয়েছে। তাহলে সেই হিসাবে বছরে 3 বিলিয়ন, অর্থাৎ প্রতি বছরে গড়ে 3 বিলিয়ন টাকা পাচার হয়েছে বা চুরি হয়েছে বা লোপাট হয়েছে তাদের ভাষ্যমতে। এখন
আপনি প্রতি বছর 200 বিলিয়ন শুধু লস করছেন। খেয়াল করে দেখেন একটা বাংলাদেশের অর্থনীতিকে আপনি কোথায় নিয়ে গেছেন। রাজনৈতিক অবস্থা দেখেন, রাজনীতিটা কোথায় আছে। তারেক রহমান দীর্ঘদিন বিদেশি ছিলেন। কেন ছিলেন? তত্ত্বাবধায়ক সরকারের আমলে, মঈনুদ্দিন ফখরুদ্দিনের আমলে তিনি বিদেশে চলে গিয়েছিলেন। তারপর তিনি আর দেশে ফেরেননি। তার কাছে মনে হয়েছে রাজনীতিতে তার অনুকূল পরিবেশ নেই। তার দলও, তার জোট বিভিন্ন আন্দোলন সংগ্রাম করে শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়াতে পারেনি, যার কারণে তিনিও আর দেশে ফিরেননি। এখন তিনি দেশে ফিরেছেন। দেশে ফেরার পর তিনি মনে করেছিলেন রাজসিংহাসনে তিনি অটোমেটিক বসে যাবেন, কিন্তু তা হয়ে ওঠেনি। তা না হয়ে ওঠার পিছনে মূল যে কারণ, সে কারণটি হচ্ছে তিনি তার সিদ্ধান্ত নিতে প্রায় 1.5 বছর দেরি করেছেন। তিনি 1.5 বছর দেরিতে যখন বাংলাদেশে গেলেন, তখন তার হাত থেকে রাজনীতির যে গুটি অনেক দূরে সরে গিয়েছে। এই রাজনীতির গুটি যখনই দূরে সরে গেল, তখনই কিন্তু তার জন্য রাজনীতির মাঠটা কঠিন হয়ে গেল। জামাত শিবির আমেরিকার সাথে যোগাযোগ করলেন, তার্কির সাথে যোগাযোগ করলেন, তাদের বাবা পাকিস্তানের সাথে তো আগে থেকেই যোগাযোগ আছে, ইরানের সাথে যোগাযোগ করলেন, করে তারা কিছু দুর্নীতির অর্থ, চোরাই মাল বিদেশ থেকে এনে এটা বিকাশে মহিলাদেরকে দেওয়া শুরু করলেন। এবং জামাত শিবির যদিও একজন প্রার্থীও মহিলাকে দেয়নি, তারপরেও মহিলাদেরকে ব্যবহার করে কোরআন শরীফ নিয়ে নিয়ে গ্রামে গঞ্জে গিয়ে মহিলাদেরকে হাত দিয়ে বলছে, আপনি ওয়াদা করলেন তো। এই ওয়াদা করাইয়ে করাইয়ে মানুষেরকে ধর্মের ভয় দেখিয়ে জাহান্নাম জান্নাতে বিক্রি করে তারা এই তারেক জিয়ার বিরুদ্ধে একটা ন্যারেটিভ বাংলাদেশে দাঁড় করিয়ে ফেলছে। সাদেক কায়েম কদিন আগেও যিনি আওয়ামী লীগের নেতা ছিলেন, ছাত্রলীগের নেতা ছিলেন, তিনি দেন হয়ে গেলেন কি? তিনি হয়ে গেলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের নির্বাচিত বিপি। এখন তিনি বলছেন শেখ হাসিনার মতো তারেক জিয়াকেও দেশ ছাড়া করা হবে। তার মানে এখন বুঝতে পারছেন যে তারেক রহমান সময়ের অপেক্ষা। তিনি যে দেশে ছিলেন তাকে হয়তো সেই দেশেই আবার ফেরত পাঠানো হবে, কিন্তু বিএনপির ম্যাক্সিমাম লোক সেই জিনিসটা বুঝতে পারেনি। না পারার ফলে যখন আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়, তখন বিএনপির মহাসচিব জনাব ফখরুল ইসলাম, প্রফেসর ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন যে আমার আত্মা আজকে সন্তুষ্ট, কারণ যে আওয়ামী লীগ আমাদেরকে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, সেই আওয়ামী লীগ আজ বাংলাদেশের রাজনীতিতে নিষিদ্ধ। তাহলে খেয়াল করে দেখেন, আওয়ামী লীগ যখন নিষিদ্ধ হলো, আপনারা চৈত্র মাসে জুটগা বাতাস দেখছেন না? এইভাবে ঘুরে। এই ঘোরার কারণ হলো, কোনো একটা জায়গা যখন বাতাস শূন্য হয়ে যায় প্রচন্ড গরমের কারণে, তখন চারদিক থেকে বাতাস এই জায়গাটা দখল করার চেষ্টা করে। আর যে সময়টা ঘুরতে থাকে এই সময়টা পর্যন্ত দখল হয় না। যখন দখল হয়ে যায় তখন ওই জুটকা বাতাসটা আর থাকে না। এটাই কিন্তু সমুদ্রে কিন্তু ঘূর্ণিঝড় এইভাবেই উঠে। এখন খেয়াল করে দেখেন, বাংলাদেশে আওয়ামী লীগের মতো বিশাল একটা জনগোষ্ঠী, বিশাল একটা দলের শূন্য স্থান, যে তাদেরকে রাজনীতি করতে দেওয়া হচ্ছে না। এর ফলে কি হচ্ছে? মৌলবাদী শক্তি আওয়ামী লীগের জায়গা দখল করার চেষ্টা করছে, সাম্প্রদায়িক শক্তি আওয়ামী লীগের জায়গা দখল করার চেষ্টা করছে। যারা প্রো বাংলাদেশ আওয়ামী লীগ, তারা এন্টি বাংলাদেশ সেন্টিমেন্টাল লোকেরা বাংলাদেশের রাজনীতি দখল করার চেষ্টা করছে। মানে বিশিষ্টরা সমাজে এখন নেই, অবশিষ্টরা এখন সমাজে বিশিষ্টের স্থান দখল করছে। এখন খেয়াল করে দেখেন, অবশিষ্টরা যখন সমাজে বিশিষ্ট হয়ে যায়, তখন সেই সমাজের ধ্বংস কিন্তু অনিবার্য। কেন অনিবার্য? আপনি খেয়াল করে দেখেন, আইয়ুবের আমলে একবার টিচাররা ধর্মঘট করেছিল। টিচাররা যখন ধর্মঘট করে, তখন ম্যাট্রিক পরীক্ষা, এন্ট্রেন্স পরীক্ষা, ওই এন্ট্রেন্স পরীক্ষার সময়ে টিচাররা গার্ড হিসেবে আসতেছে না, তখন মালি মেথর হইতে শুরু করে স্কুলের দপ্তরি থেকে শুরু করে যারা যারা আছে তাদেরকে গার্ড হিসেবে নিয়োগ করে পরীক্ষায়। তো এক ছেলে দেখে দেখে তার পরীক্ষা প্রায় শেষের দিকে তার নাম, বাপের নাম, তারপরে রেজিস্ট্রেশন নাম্বার, এগুলো দেখে দেখে সে পরীক্ষার খাতা ঠিক করছিল। এমন সময় এক গার্ড এসে তাকে ধরলো, ধরে বলল হাতে নাতে ধরা, নকল করে লিখছে, সেই জন্য তাকে এক্সপেল করা হলো। তো এক্সপেল পেপারের সাথে তার ওই এডমিট কার্ডটা যখন জয়েন করে দিল, তো ম্যাজিস্ট্রেটের কাছে যাওয়ার পরে ম্যাজিস্ট্রেট বলল, নকলটা কোথায়? কই যে এই যে দেখেন,
বলে যে এটা তো নকল না, এটা তো তার রেজিস্ট্রেশন কার্ড, এটা দেখে লিখতে হয়। তাহলে আপনি বোঝেন এটা যে রেজিস্ট্রেশন কার্ড, এটা বোঝার ক্ষমতা কিন্তু এই মূর্খের নাই। এখন বাংলাদেশে যা চলছে, রাজনীতির নামে যারা বাংলাদেশটাকে ধর্ষণ করছে, তারা আসলে ওই মূর্খ দপ্তরির কায়দায় বাংলাদেশটাকে চালানোর চেষ্টা করছে। এই চেষ্টার ফলে তারেক রহমানেরা খুবই আনন্দিত হয়েছিলেন, কিন্তু এখন দেখা যাচ্ছে তারেক রহমানদের বারাবাতে ছাই দিয়েছে। এই ছাই দেওয়ার পর তারেক রহমানকে উদ্ধার করতে হলে, বিএনপিকে উদ্ধার করতে হলে এবার আবার ওই আওয়ামী লীগকে লাগবে। কারণ সাম্প্রদায়িক শক্তি ধর্মকে ব্যবহার করে। সাম্প্রদায়িক শক্তির দুইটা জায়গায় তাদের শক্তি, একটা হলো ধর্মকে তারা বিক্রি করতে পারে, বেহেশতের টিকিট বিক্রি করতে পারে, কোরআন হাদিস তারা বিক্রি করতে পারে, আর একটা হলো জনগণ, তাদের জনগণ। আর আওয়ামী লীগ বিএনপির শক্তি হলো একটা, সেটা হলো জনগণ। এখন জনগণের মাথার উপরে যখন ধর্মের বাঘ এসে হানা দেয়, তখন কিন্তু তাদের দুই রকমের শক্তি আর আপনার এক রকমের শক্তি। এখন বিএনপি যদি সেটা বুঝতে পারে, সেটা অনুধাবন করতে পারে, বহুমাত্রিক রাজনৈতিক চিন্তা চেতনার পক্ষে যদি তারা যদি মতামত দেয়, বহুমাত্রিক রাজনীতির পথে যদি তারা হাঁটে, তাহলে তাদের ভবিষ্যৎ আছে। তা না হলে 2 দিন পরে হোক, 2 বছর পরে হোক, 5 বছর পরে হোক, এই দেশের রাজনীতি থাকবে দুইটি, একটি আওয়ামী লীগ, একটি এন্টি আওয়ামী লীগ। সেখানে বিএনপির কোনো জায়গা থাকবে না, কারণ বিএনপির জায়গাটি নিয়ে নিবে জামাতে ইসলামী। কেন বলছি? সাম্প্রতিক বিএনপির একটি ছেলে লন্ডনে থাকে, গত 10-15 বছর থেকে সে বিএনপি করে জানি, সে পোস্টাল ভোট দিল জামাতকে। তুই জিজ্ঞেস করলাম কেন? আসলে আমি বুঝতে পারি নাই। তার মানে বিএনপির অসংখ্য নেতা এবং কর্মী রয়েছে যারা জামাতকে ভোট দেওয়া আর বিএনপিকে ভোট দেওয়ার মধ্যে খুব বেশি তফাৎ মনে করে না। না মনে করার কারণ, তারা মনে করে এই দেশে জামাতের সৃষ্টি বিএনপির মাধ্যমে, লালন পালন বিএনপির মাধ্যমে, এবং এদের বেড়ে উঠাও বিএনপির মাধ্যমে। সুতরাং বিএনপি যে আদর্শকে ধারণ করে, জামাতও ঠিক একই আদর্শকে ধারণ করে। সুতরাং জামাত বেঁচে থাকলে বিএনপির বেঁচে না থাকলেও কিছু আসে যায় না। এইরকম ভাবার মতো একটা বিশাল অঙ্কের জনগোষ্ঠী বিএনপির ভিতরে আছে। কিন্তু যারা সরাসরি বিএনপি, ছাত্রদল, জাতীয় দল, মানে ছাত্রদল বা যুবদল, শ্রমিক দল, এইরকম ডাইরেক্ট রাজনীতি করে এসছে, তাদের সাথে পার্টির একটা অ্যাপিলেশন থাকার কারণে একটা আত্মিক সম্পর্ক আছে। কিন্তু জনগোষ্ঠী যারা বিএনপিকে ভোট দেয় এন্টি আওয়ামী লীগ হিসেবে, তাদের কাছে আওয়ামী লীগ, বিএনপি যেমন, জামাতও তেমন। এখন তারেক জিয়ার জন্য এই জায়গাটা তৈরি করা, মানুষের কাছে দেওয়া খুবই ইম্পর্টেন্ট, যে জামাত আর বিএনপি ভোট দেওয়া এক জিনিস নয়, এবং তাদের নীতি আদর্শ এক নয়, এবং বিএনপির সাথে জামাতের সম্পর্কের যে ব্যবধান, সেটা যোজন যোজন। এটা যদি না পারেন, সাদেক কাইম যেভাবে বলেছেন বিএনপিকে তাড়ানো হবে, তারেক রহমানকে তাড়ানো হবে, সেটা হয়তো বেশি দূরে নয়। কারণ সাদেক কাইমেরা এমনও বলছেন, আমরা ভিতরে ভিতরে শুনছি, তারা বিশ্বাস করে তারেক রহমান বিদেশি নাগরিক, এবং তারা যথাসময়ে এটা নিয়ে আসবে সুপ্রিম কোর্টে, এবং সেখান থেকে তারেক রহমান নির্বাচিত হলেও তার সদস্যপদ বাতিল হয়ে যেতে পারে, এবং সেই ক্ষেত্রে তিনি চাইলেও প্রধানমন্ত্রী হইতে পারবেন না। এই রকম পথে তারা আগাচ্ছে। আমরা জানি না বিএনপি সেটার কি সুরাহা করেছে। এখন বিষয়টা দেখেন, এখানে 2টি ইস্যু। একটি ইস্যু হলো তারেক রহমান আসলে বিদেশি নাগরিক ছিল কিনা, আর দ্বিতীয় ইস্যুটি হচ্ছে তারেক রহমান বিদেশি নাগরিক যদি থেকে পরবর্তীতে সেটা ছেড়েও দেন, সেটা নির্বাচনী হলফনামায় প্রকাশ করেছিল কিনা। এই দুইটার কোনোটাই যদি ইয়েস হয় বা নো হয়, তাহলে কিন্তু কনসিকুয়েন্সটা গ্রেভ হবে। আসুন, বিএনপির শুভই বুদ্ধির উদয় হোক, বাংলাদেশের মানুষেরও শুভই বুদ্ধির উদয় হোক। বিএনপি অন্তত এই কথা ভাবুক যে এই দেশে, এই সমাজে, এই রাষ্ট্রে অসাম্প্রদায়িক এবং গণমানুষের রাজনীতি করতে হলে সেটা ধর্মের ভিত্তিতে হবে না, জামাত দিয়ে হবে না, স্বাধীনতা বিরোধীদেরকে দিয়ে হবে না। এই সমাজ, এই রাষ্ট্র বাংলাদেশের স্বাধীনতার পক্ষের মানুষকে সাথে নিয়েই করতে হবে। তা না হলে দেশ, জাতি, সমাজ এবং রাষ্ট্র সবকিছুই ধ্বংসের দ্বার প্রান্তে গেছে, ধ্বংসে পতিত হবে। আসসালামু আলাইকুম। পুরা ঢাকা শহর উত্তাল।
বিএনপির বিভিন্ন নেতারা, বিভিন্ন কর্মীরা, ছাত্র দলের কর্মীরা বিশেষ করে হুঙ্কার ছুটছে। কারণ ডাক্তার শফিকুর রহমানের এক্স টুইটার হ্যান্ডেলে যে পোস্ট, ওটার বিরুদ্ধে তারা আন্দোলনে নেমেছে, নারীদের অপমান ইত্যাদি ইস্যুতে। কিন্তু তাদের ভাষা লক্ষণীয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল যে ভাষা এবং যে প্ল্যাকার্ড গুলো ব্যবহার করছে সেগুলো লক্ষণীয়। সেখানে বলা হচ্ছে যে ডাইরেক্ট অ্যাকশন, মাগরের হাত গুড়িয়ে দাও, পুড়িয়ে দাও, পাকিস্তানের দোসর ইত্যাদি রকমের স্লোগান এবং প্ল্যাকার্ড আমি দেখতে পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সেই মিছিলে। এবং সেখানে মূলত নারীদেরকে অপমান করা হয়েছে, এই করেই তারা আন্দোলনটি করছে। এর আগে ডাক্তার শফিকেরও একটি ভাষণে আমরা শুনেছি যে মেয়েদেরকে অপমান করেছে বিএনপিরা, তারা যারা শিবিরের মেয়েরা যারা প্রচার করতে গেছে তাদেরকে পেটানো হয়েছে ইত্যাদি রকম কথাবার্তা এসছে। অর্থাৎ উভয় দলেরই মূল ইস্যু হচ্ছে নারী, কিন্তু নারী যখন ইস্যু হয় তখন কিন্তু জামাত ধরা খাবে, এটি স্বাভাবিক। কারণ নারীদের ব্যাপারে সামান্যতম যদি কোনো ইস্যু জামাতের জন্য অত্যুক্তি হয় তাহলে সেটাই সমস্যা। এবং ডক্টর শফিকুর রহমানের ব্যাপারে ওই আল জাজিরা সাক্ষাৎকারের সময় থেকেই যে নারীরা প্রধানমন্ত্রী হতে পারবে না, যেটা বাংলাদেশের সংবিধান বিরোধী, এরকম একটা সংবিধান তাহলে আনতে হবে, প্রণয়ন করতে হবে যেখানে ইকুয়াল রাইটস থাকবে না। এরকম সংবিধান বাংলাদেশের মানুষ কি মেনে নেবে? উত্তর হচ্ছে না। তো ডাক্তার শফিকুর রহমান সেখানে একটি ব্লান্ডার করেছেন এবং এর পরবর্তীতে এক্স টুইটার হ্যান্ডেলের বিষয়টি আমি ব্যক্তিগতভাবে মানতে আমার জন্য প্রায় অসম্ভব, যদি আমি জামাতকে পছন্দ করি না, আপনারা সবাই জানেন আমি জামাতকে অত্যন্ত অপছন্দ করি। তথাপি উনি এরকম একটা লেখা লিখবেন যেখানে নারীদেরকে প্রস্টিটিউটের সঙ্গে তুলনা করা হবে যারা কাজ করবে, যখন তার নিজের দুজন মেয়ে ডাক্তার এবং তার ওয়াইফ ডাক্তার, এবং উনি একটা মেডিকেল কলেজের, বিশেষ করে উইমেন্স মেডিকেল কলেজের উনি দায়িত্বে আছেন। এটা মানে আমার জন্য অ্যাকসেপ্ট করা একটু ইললজিক্যাল আমার কাছে মনে হয়েছে। এবং আমি জামাতের কয়েকজন নেতার কাছে আলোচনা করেছি এবং তারাও বলেন যে এটা জামাতের কোনো পলিসি নয়, এটা জামাতের এরকম পলিসি নয়। কিন্তু তথাপি যখনই ইসলামিক দলগুলোর প্রশ্ন আসে, সেটা হেফাজত হোক, চরমোনাই হোক, জামাত হোক, মানে মানুষের এরকম একটি অ্যালার্জি থাকে যে সেখানে নারী পুরুষের সম অধিকার দেওয়া হবে না। তাহলে সেটাকে কাজে লাগানো হয়েছে। এখন সেটা কি হ্যাক হয়েছে কিনা হতে পারে, কিন্তু প্রশ্ন এসছে, অনেকে বলেছেন যে হ্যাক হয়েছে, তার প্রমাণ দেওয়া হোক, রিকভারি ইমেল দেওয়া হোক, রিকভারি ইমেলের প্রমাণ দেওয়া হোক। সেটা এখন পর্যন্ত রিকভারি ইমেলের কোনো আমি আসলে দেখিনি। আমি বলবো জামাতের নেতারা, কর্মীরা যারা মনে করেন যে এক্সের এটা হ্যাক হয়েছে, রিকভারি ইমেলের প্রমাণ দিক, সেক্ষেত্রে সবাই ভেরিফাই করে দেখবে, সরকারও ভেরিফাই করবে, সবাই ভেরিফাই করবে এবং সেই রিকভারি ইমেল পাবলিশ করে দেওয়া হোক, আমরা সবাই দেখি। সুতরাং প্রশ্নটি রয়েই যায়। যদি শফিকুর রহমান করে থাকে তাহলে এটা ব্লান্ডার, এবং এরকম একটা সুযোগ বিএনপি খুঁজছিল। কেন খুঁজছিল এটা একটা ব্যাপার আছে। কারণ আমি মনে করি যে বর্তমানে যদি সামনে নির্বাচন হয়, আপনাদেরকে বলেছি বিএনপির সমর্থন অবশ্যই ওভারঅল বেশি, কিন্তু বেশি হলেও বিএনপি অনেকগুলো ব্লান্ডার করেছে, আজে বাজে লোকদেরকে নমিনেশন দিয়েছে, যে কারণে বিএনপির ভেতরে অনেক নেতা, প্রথিতযশা ব্যক্তিত্ব, অনেক স্বনামধন্য বিএনপির রাজনীতিবিদরা তারা নমিনেশন পাননি, সেখানে পেয়েছেন কুন্ডা পান্ডারা। যখন গণতন্ত্র মারা যায়, 2014 থেকে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া মারা গেছে, তখন অপশক্তির রাইজ হয়েছে। এই অপশক্তির রাইজে আলটিমেট শেখ হাসিনা পতন হয়েছে। শেখ হাসিনা এটা সবচেয়ে বড় বিফলতা। এবং বিএনপির ভিতরেও অপশক্তি রাইজ হয়েছে, কারণ মার দাঙ্গা, খুনাখুনি, কিলাকিলি না করলে তো আসলে অগণতান্ত্রিক শক্তিকে পতন ঘটানো যায় না। শেখ হাসিনা সরকার অগণতান্ত্রিক হয়ে গেছিলেন 2014 পর থেকে, এটা আমি নিশ্চিতভাবে নিউট্রালি আমি বলতে পারি, এবং আমি চেষ্টা করি যতক্ষণ সম্ভব নিউট্রালি কথা বলার, যদিও জাতীয়তাবাদী দল আমার প্রিয় দল। তো যাই হোক, এরপরে যেটা হয়েছে সেটা হচ্ছে প্রচন্ড ইলেকশন ম্যানিপুলেশন করেছে জামাত, এটা অস্বীকার করার কিছু নাই। কারণ হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো দখলে নেয়া মানেই হচ্ছে আপনার ভোট গণনা, ভোট কেন্দ্র ইত্যাদি মোটামুটি কবজায় চলে যাওয়া। এরপর প্রবাসী ভোট, তারপরে বিভিন্ন ভোটারদেরকে মাইগ্রেট করানো এক জায়গা থেকে আরেক জায়গা। এই জায়গাগুলোতে খুব ভালোভাবে কাজ করে জামাত মোটামুটি ভালো সিট পাওয়ার তারা মোটামুটি চ্যালেঞ্জে ফেলে দিয়েছে বিএনপিকে। এবং বিএনপি এখন জিতবেই এই কথা কেউ একেবারে জোর দিয়ে বলতে পারে না, একেবারেই না।
এবং যাই বললাম মূল কারণ হচ্ছে ইলেকশন সিস্টেমটাকে জামাত খুব ভালোভাবে ম্যানিপুলেট করেছে, যেটা বিএনপি ধরতেও পারেনি। এবং আরো কিছু ভালো কাজ করেছে, যেমন ধরেন স্মার্ট রাজনীতি করেছে আওয়ামী লীগ, জামাত খুব ভালো স্মার্ট রাজনীতি করেছে। যেমন তারা ভারতের সঙ্গে বন্ধুত্ব আবার করার একটা ইঙ্গিত দিয়েছে। তারা একাত্তরে যে তাদের ইমেজ, ওটাকে তারা ক্লিন করার জন্য কর্নেল অলির মতো অথবা আখতার জামানের মতো মুক্তিযোদ্ধাদেরকে তারা সাথে নিয়েছে, যদিও এরা বেঈমান তবুও তাদেরকে সাথে নিয়েছে। এবং তারা ইমেজ ক্লিন করার জন্য তারা আরো কিছু স্টেপ নিয়েছে। তারা 47 সাল থেকে যত অন্যায় করেছে তার জন্য মাপ চেয়েছে, কিন্তু স্পেসিফিক্যালি আবার জামাতে সবসময় করে, স্পেসিফিক্যালি তারা 71-এ তাদের ইনভলভমেন্ট তারা স্বীকার করেনি। শাফিকুর রহমান কিন্তু মানে তাদের 71-কে যখন স্পেসিফিক প্রশ্ন করা হয় উনি কিন্তু স্পেসিফিক্যালি ক্লিয়ার করেন নেই, বরঞ্চ বিভিন্ন জায়গায় জামাত ব্লান্ডার করেছে। মতিউর রহমান নিজামী এবং বিভিন্ন যুদ্ধাপরাধীদেরকে তারা মানে যাদের বিচারের প্রয়োজন হয় না, এতটাই তারা ইনভলভ 71 সালের অ্যাট্রোসিটিতে, তাদেরকে উনি ডিফেন্ড করেছেন। শফিকুর রহমানের এগুলি বিফলতা। এবং এই জন্য আবার উল্টো দিকে জামাতও মাইন্ডকে চিপায় পড়ে গেছে। বিএনপি তারেক রহমান আসার পরে একটা বেশ ফ্লুক উঠেছে, সবাই দেখতে গেছে, কিন্তু সবাই দেখতে যাওয়া মানে তার জনপ্রিয়তা নয়। বাংলাদেশে এখন সজীব অজের জয় এলেও এরকম ব্যাপক শোডাউন হবে যদি সরকার বাধা না দেয়। শেখ হাসিনা আসলেও হবে, যে কোনো বড় বড় নেতা বাংলাদেশে আসলে হবে। গোলাম আজম মৃত্যুর পরেও বাংলাদেশে বিশাল জানাজা হয়েছিল, ইট ডাজন্ট প্রুভ এনিথিং। এবং কিছু পরে ফ্লুকটা চলে যায়। এবং তারেকও একের পর এক ব্লান্ডার করেছে, যেমন ধরেন ইপিজেড এর ব্যাপারে কুমিল্লায় ব্লান্ডার করা, হ্যাঁ, তারপরে আপনার ওই ফ্যামিলি কার্ড, এটা আরেকটা ব্লান্ডার। একের পর এক ব্লান্ডার তারেক করেছে। এবং তারেক করে স্মার্ট রাজনীতি দেখাতে পারেনি, মেট্রো রেল নিয়ে উল্টাপাল্টা কথাবার্তা, সবকিছু মিলে পুরো ইলেকশন প্রসেসটা উল্টাপাল্টা হয়ে গেছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে ডিসেম্বর থেকে যখন তারেক সরে গেল, আমার সেই ভিডিও আমি সাথে সাথে পরের দিন বলেছিলাম যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে আমি বিশ্বাস করি না। আমি কিন্তু এখনো 100% শিওর না ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। তবে আমার কাছে যতখানি ইনফরমেশন আছে এখন পর্যন্ত, আমার ইনফরমেশনগুলি খুব কমই ভুল হয়। খালেদা জিয়ার ব্যাপারে আপনাদেরকে যে ইনফরমেশন দিয়েছিলাম সেটা সত্য হয়েছে। এবং আমার কাছে যতটুকু ইনফরমেশন আছে যে বিএনপি নির্বাচন থেকে উইথড্র করবে, কারণ বিএনপির কথার ভিতরে, সুরের ভিতরে আমরা আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরে আনার কিছু টোন পাচ্ছি। এবং যেটা আমিও চাই আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসুক। আপনি কোটি কোটি মানুষকে নির্বাচন প্রক্রিয়া বাইরে রেখে আপনি নির্বাচন করেন, সেই নির্বাচন সফল তো হবেই না, আন্তর্জাতিকভাবে গৃহীত হবে না, এবং সেই সরকারের পতন ঘটে যাবে খুব দ্রুত। এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। তাই আওয়ামী লীগকে নির্বাচনে ফিরে আনতে হবে, যেভাবেই হোক। যারা অন্যায় করছে তাদের বিচার হোক, সুষ্ঠু বিচার হতে হবে, বিচারটাও সুষ্ঠু বিচার হতে হবে। এবং আমরা মির্জা আব্বাসের রিসেন্ট একটি কথায় আমরা দেখেছি, উনি বলেছেন যে আওয়ামী লীগের সময়ও তো আমরা নির্বাচন করেছি, কিন্তু এইভাবে তো আমাদেরকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয়নি, যেটা এখন করা হচ্ছে। অপরদিকে ধরেন ওদের জামাতের যারা স্পোকস পার্সন, যেমন ইলিয়াস অর্থাৎ ইল্লু এবং পিঙ্কু, এই দুজন কিন্তু বিরাট মাইন্ডকে চিপায় পড়ে গেছে প্রথম আলোকে আক্রমণ করার পর থেকে। কারণ এই দুজনের কিন্তু বিরাট ভূমিকা আছে এই দলগুলোর স্পোকস পার্সন হিসেবে কাজ করার। কারণ ইলিয়াস কিন্তু এখন গায়েব। ইলিয়াসের ওই যে বাংলা এডিশনের একটি গায়ক আসিফের সাথে একটা সাক্ষাৎকার, এটা পুরনো, এটা বেশ কয়েকদিন আগে সাক্ষাৎকার রেকর্ড করা হয়েছে, এটা এখন আপলোড করেছে। বাট ইল্লু কিন্তু দড়ির উপরে। ইল্লু কোথায়? ইল্লু তাদের পক্ষে আর কোনো কথাবার্তা বলতে পারবে না। আজকে আল জাজিরায় কিন্তু ইল্লু এবং পিঙ্কুকে হাইলাইট করা হয়েছে, এবং তারা যে প্রথম আলোতে আগুন জ্বালিয়েছে, ডেইলি স্টার আগুন জ্বালিয়েছে, মাহফুজ আলম কিন্তু সেই ব্যাপারে কথা বলেছেন। এবং মাহফুজ আলম নিজে তাদের নাম উল্লেখ না করলেও ব্যাকগ্রাউন্ডে কিন্তু ইল্লু পিঙ্কুকে দেখানো হয়েছে, জ্যাকব মিল্টনকেও দেখানো হয়েছে, দেখতাম যা ওখানে দেখানো হয়েছে। অর্থাৎ এদেরকে তারা টার্গেট করে পড়েছে। আপনার বললে চলবে না, মাহফুজ আলম ওনারা হচ্ছেন ঝানু সাংবাদিক, ওনাদের আন্তর্জাতিক মিডিয়াতে ওনাদের কানেকশন নাই, বিশেষ করে ইংরেজি একটা পত্রিকা চালানো উনি মাহফুজ আলম এত বড় সাংবাদিক, এটা হতে পারে না। ওনারা সিজন পলিটিশিয়ান, এবং ওনাদের পক্ষে ওনারা মিডিয়াতে পাবেন না, ওনারা বিপদে পড়ে গেছে ইল্লু পিঙ্কুরা। সুতরাং ওরাও জামাতকে রেস্কিউর পক্ষে আসবে না। আলটিমেটলি নির্বাচনটা হওয়ার সম্ভাবনা খুবই কম, এবং আমরা 7 থেকে 8 তারিখের ভিতরে মোটামুটি আমরা বুঝে যাব। তবে 7 থেকে 8 তারিখের ভিতরে যদি আপনারা নির্বাচন ওকে থাকে তাহলে ওকে হবে, নাহলে অন্যথায় আমি যেটা ইনফরমেশন আছে ডক্টর ইউনূস রিজাইন করবেন। কারণ ডক্টর ইউনূস বলেছেন হতে হবে নির্বাচন, এরা হবে না। উনি কিন্তু চ্যালেঞ্জে নেমেছেন, উনি গোয়ার প্রকৃতির মানুষ, এবং সেখানে ডক্টর ইউনূসের পতন হলেও টেম্পোরারি একটা সিচুয়েশন গঠন করে সেটা আপনার কেয়ারটেকার গভর্নমেন্ট আন্ডারে
নির্বাচনটা হবে। এবং আপনারা দেখেছেন হা ভোটকে ইস্যু করেও ইলেকশন কমিশনের সাথে একটা সমস্যা সৃষ্টি হয়েছে বর্তমান সরকারের। সুতরাং সবকিছু মিলে বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না বলেও একটি বিশ্বাস সৃষ্টি হয়েছে। 7 থেকে 8 তারিখ পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে। এর ভিতরে বিএনপি মোস্ট লাইকলি নির্বাচন থেকে উইথড্র করবে এবং শেষ পর্যন্ত আওয়ামী লীগকে সামনে নিয়ে তারা নির্বাচনে প্রক্রিয়ায় ফিরে আসবে বলে মনে করি, এবং সেটা 5-6 মাস পার হয়ে যাবে। এটি হবে আমার এখন পর্যন্ত দৃঢ় বিশ্বাস। ভালো থাকুন।